আচ্ছা দেখ, তো আমরা আগের দিনে যা বলেছিলাম কেসিএল কেভিএল এর কারেন্ট ল আর ভোল্টেজ ল এর স্টেটমেন্টসগুলো বলেছিলাম, সহজ সাতটা দুই একটা প্রয়োগ অ্যাপ্লিকেশনস করেছিলাম, ঠিক আছে। এরকম ধরনের অ্যাপ্লিকেশনস প্রচুর আছে। তো এরকম ধরনের অ্যাপ্লিকেশনসের একটা অঙ্ক আমার যেটা আমি বলছিলাম, তো ওটা আমি একবার আলোচনা করে দেখার চেষ্টা করেছিলি কি না করিসনি? না পারার মতন ছিল না, দেখ ঠিক আছে, তবুও আমি বলছি যে এটা একটা তিনটে ব্রাঞ্চ ছিল, তো তিনটে ব্রাঞ্চ ছিল, এরকম ধরনের তিনটে ব্রাঞ্চ ছিল এরকম ধরনের। তো এটা রেজিস্ট্যান্স গুলো কত করে ছিল? সবগুলোই 2। আচ্ছা, এটা কত ছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো 10 করেছিল, যে কোনো ভ্যালু হতে পারে, তা কোনো ব্যাপার নেই। এরপরে দেখ এটা কেমন ভাবে করবো। দেখ প্রথমে তোকে কেসিএল অ্যাপ্লাই করার জন্য, কেসিএল মানে কারেন্ট ল অ্যাপ্লাই করার জন্য তোকে প্রত্যেকটা ব্রাঞ্চ বা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কনসিডার করতে হবে, সেটা ধরে নিতে হবে, ঠিক আছে। তো সেটা ধরার জন্য আমি কি করব, যে কোনো একটা ব্যাটারি থেকে, আমি এই ব্যাটারিটার থেকেও ধরতে পারি, এই ব্যাটারিটার থেকেও ধরতে পারি, এই ব্যাটারিটার থেকেও ধরতে পারি, যে কোনো একটা ব্যাটারি থেকে আমি ধরে নিচ্ছি আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই কারেন্ট এই দিক থেকে বেরিয়েছে। দিয়ে আই কারেন্ট এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এইদিকে যাচ্ছে I1 আর এইদিকে যাচ্ছে I2। যে I1টা এইদিকে যাচ্ছে সেই I1টা এইদিকে হয়ে এদিক হয়ে এই জাংশনটা পৌঁছাবে, এবং যে I2টা এইদিকে যাচ্ছে সেটা এইদিক হয়ে এখানে পৌঁছাবে, এবং I1 আর I2 দুটো অ্যাড হয়ে কত হয়ে যাবে এখানে I হবে। তো এটা বুঝতে পেরেছিস না পারিসনি? দেখ এটা পেরেছিস, বুঝতে নিশ্চয়ই পেরেছিস। তো তো এটা এটা এঁকেছি এরকম ভাবেই করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ইউ ক্যান বি কনসিডার দ্যাট দ্য কারেন্ট ফ্লোয়িং ফ্রম দ্য দিস টু ব্যাটারি অলসো। এখান থেকে I প্রবাহিত হচ্ছে এটা ধরতে পারিস, এবং দিস I ক্যান বি ডিভাইডেড ফ্রম দিস পয়েন্ট, এইদিকে I1 আর এইদিকে I2 এটাও ধরতে পারি, এন্ড দিস এখান থেকেও I প্রবাহিত হচ্ছে এখানে, তারপরে এইদিকে I1 এদিকে I2 যাচ্ছে, এটাও ধরা যেতে পারে, যে কোনো একটা আমি একটা ধরেছি। এরপর আমাদের এখানে তিনটে আননোন আছে, দ্যাট ইজ I1 এন্ড I2। তিনটে আননোনের ভ্যালু বের করার জন্য আমার তিনটে ইকুয়েশন চাই। তিনটে আননোনের ভ্যালু বের করার জন্য আমার মিনিমাম তিনটে ইকুয়েশন চাই। আমি পয়েন্টগুলোকে A B C D E F লিখছি, ঠিক আছে। তো আমি ফার্স্ট একটা লুপ ধরে নিচ্ছি, সাপোজ মনে কর A B C D A B C D A, এটা একটা লুপ ধরে নিলাম, which is A to A, ঠিক আছে। Then you can establish a equation by using KVL. For this loop হবে। তো তো বল তোরাই বল আমাকে কিরকম হবে। দেখ A থেকে B কোথায় আছে? A থেকে B এ কোনো এলিমেন্ট নেই। B থেকে C এ কি করব বল, যা বুঝেছিস। B থেকে A কি করব? -10। তারপর কি করব? -2I1, ঠিক আছে। -2I1 করব, C থেকে D কিছু হবে? না। D থেকে A কি হবে? -2I, তারপর কি হবে? +5 equal to কি হবে? Then this is our first equation, okay. And the second equation for আমি ধরে নিচ্ছি এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এটা তাহলে সিম্পলিফাই একটু করে নিলে 2I plus 2I1 is equal to the এটা এদিকে প্লাস মানে -5 হচ্ছে, -5 হবে, ঠিক আছে। This is our equation 1. And for the second equation for the second loop, A B E F A থেকে A, ঠিক আছে। বল A থেকে D কি হবে? -5, দেন ঠিক করে ফেলে দেখ +2I। এখনো যারা এটা নিয়ে কনফিউশন আছিস আমি বলে দিচ্ছি আরেকবার, যে লুপ যেদিকে তুই ধরবি সেই দিক বরাবর যদি কারেন্টের ডিরেকশনটা অপোজিট দিকে থাকে তাহলে ওই অ্যাক্রসের রেজিস্ট্যান্সের অ্যাক্রসের পটেনশিয়াল ড্রপটা পজিটিভ হবে, আর লুপ যেদিকে ধরেছিস সেই ডিরেকশন বরাবর যদি কারেন্টটা থাকে তাহলে ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের পটেনশিয়াল ড্রপটা নেগেটিভ হবে, ঠিক আছে। 5 থেকে কোনটা +5? এটা তো +5 লিখেছি আমি,
এটা এখান থেকে এখানে কোনটা এইটা বলছিস? এটা হাই থেকে লো, তাহলে তো মাইনাস হবে। আচ্ছা এইটা দেখ, এখানে +5 এখানে -10, তাহলে এইদিকে গেলে +5 হওয়ার কথা, কিন্তু এই দুটো মাইনাস আছে, তা মাইনাসটা আমি আর লিখিনি, তাহলে তো এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। তারপরে এটা হলো কি এ থেকে ডি হলো, ডি থেকে ই কিছু নেই, ই থেকে এ, ই থেকে এফ এর গল্প বল, ই থেকে এফ এর গল্প +2i2 টা লিখে নেই যে, এই তো i2 লিখে আছে, ঠিক আছে, এখানে i2 না, তাহলে +2i2 আর কি হবে এটা +10 ইজিক্যাল টু 0। তাহলে এইখানে এই ইকুয়েশনটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে ওইটা এদিকে গেলে হচ্ছে কত, 2i + 2i1 ইজিক্যাল টু -3, তাই তো? দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 2। আর ইকুয়েশন 3 কোনটা হবে? ইকুয়েশন 3 কোনটা হবে? ইকুয়েশন 3 হবে কোনটা? ইকুয়েশন 3 হবে, দেখ পুরোটা ধরতে পারি, ঠিকই বলছিস, পুরোটা ধরার আমার প্রয়োজন নেই, কারণ কি এখান থেকে আই কারেন্টটাই তো দুটো ভাগে ভাগ হচ্ছে i1 and i2। তাহলে if we apply KCL at the point A, then we can write that I is equal to i1 plus i2, লিখতে পারি না, I is equal to i1 plus i2। If we apply KCL at the point A, then we can write I is equal to i1 plus i2 or not, I is equal to i1 plus i2 লিখতে পারি তো, বুঝতে পেরেছিস নিশ্চয়ই? I কারেন্টটা ঢুকছে মানে ওটা প্লাস, i1 আর i2 বেরোচ্ছে, তার জন্য দুটো মাইনাস, তাহলে +i -i1 -i2 is equal to 0। এরপরে কি করব, এই i1 এর ভ্যালুটা আমি এখানে, সরি, এই i এর ভ্যালুটা আমি এখানে পুট করব, আর এই i এর ভ্যালুটা আমি এখানেও পুট করব, তাহলে দুটো ইকুয়েশন পেয়ে যাব, যে দুটো ইকুয়েশনের আননোন হচ্ছে একটা i1 একটা i2। দেন ফ্রম দিস ইকুয়েশন ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ i1 and i2 বাই অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি বের করে নিতে পারিস, i1 আর i2 দুটো আননোন হবে, বোঝা গেছে তো? তাহলে i1 i2 বের হয়ে গেল, i ভ্যালু বেরিয়ে যাবে। ক্লিয়ার? মানে এটা তিনটে ইকুয়েশন, তিনটে আননোন, তিনটে ইকুয়েশন থেকে তিনটে আননোনের ভ্যালু বেরোবে না, বেরোবে না, বোঝা গেছে? ঠিক আছে, করা যাবে তো? তাহলে বুঝতে পেরেছিস, করবি তাহলে। নেক্সট হচ্ছে KCL KVL এর অ্যাপ্লিকেশনস এর নেক্সট হচ্ছে দেখ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য, মানে তুল্য রোধ বের করার জন্য KCL KVL অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, KCL KVL কে অ্যাপ্লাই করা খুব রেয়ার কেসে, খুব বেশি তোদের এখানে সাধারণত যে ধরনের বোর্ডের কোশ্চেন্স হয় সেখানে কম থাকে, কিন্তু একটা কমন কেস আমি ডিসকাস করছি। এই কমন কেসটা থাকে, এমসিকিউ কোশ্চেনও থাকতে পারে, এমসিকিউ কোশ্চেনের জন্য তুই মনে রাখতে পারিস, বা হয়তো এক্সপ্লেনেশন টাইপ থিওরিটিক্যাল কোশ্চেন্সে তোকে ক্যালকুলেট করতেও হতে পারে। ঠিক আছে, একটা সাধারণ কেস, কমন কেসটা হচ্ছে এরকম, যে মনে করে একটা কিউব, একটা কিউবিক্যাল বক্স, অ্যান্ড ইচ সাইড অফ দ্য কিউবিক্যাল বক্স অফ রেজিস্ট্যান্স আর। একটা কিউব ইমাজিন কর, একটা কিউবের প্রত্যেকটা বাহুর রোধ হচ্ছে আর করে, স্মল আর বা ক্যাপিটাল, যা হোক কিছু একটা কিউবিক্যাল সাইডস আর ইচ সাইড অফ দ্য কিউবিক্যাল বক্স হচ্ছে আর করে। একটা লিখলি কোশ্চেনটা হচ্ছে যে কিউবিক্যাল বলতে কি বলবো, একটা ঘনকের, একটি ঘনকের প্রতিটি বাহুর রোধ, একটি ঘনকের প্রতিটি বাহুর রোধ হচ্ছে স্মল আর, একটি ঘনকের প্রতিটি বাহুর রোধ হচ্ছে স্মল আর, একটি ঘনকের প্রতিটি বাহুর রোধ হচ্ছে স্মল আর। ঘনকটি দুই বিপরীত কৌণিক প্রান্তের ঘনকটির দুই বিপরীত কৌণিক প্রান্তের, কৌণিক প্রান্ত নয়, কৌণিক বিন্দুর মধ্যে, কৌণিক বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। কৌণিক বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো, তুল্য রোধ নির্ণয় করো, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এটা প্রথমে ছবিটা আমি আঁকছি, এটা একটা কিউব, দুটো রকম করে করা যায় এইটার ক্ষেত্রে KVL KCL অ্যাপ্লাই করে, আর একটা হচ্ছে KVL KCL না অ্যাপ্লাই করে, সাধারণভাবে কমন পোটেনশিয়ালের কনসেপ্ট থেকে।
দেখ এটা একটা কিউব, 3 ডাইমেনশনাল কিউব। তুই কল্পনা কর আমার রুমটা, ঠিক আছে? এই রুমটার কটা সাইড আছে? 12টা, তো তাই তো? ছোটা ছোটা তো তল, কটা সাইডস আছে? 12টা সাইডস আছে। এই 12টা সাইডসের এই 12টা সাইডসের এই 12টা সাইডসের এই 12টা সাইডসের দুটো বিপরীত বিপরীত কৌণিক বিন্দু। এটা একটা এ, আর আমি প্রথমে নামগুলো দিয়ে দিচ্ছি। সাপোজ এটা এ, এটা বি, এটা সি। ভালো করে দেখ, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝলি? এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এরপরে দুটো বিপরীত কৌণিক বিন্দু কোনটা হবে? একটা এ বিন্দুটার সাপেক্ষে দুটো বিপরীত কৌণিক বিন্দু কোনটা হবে? আরেকটা কৌণিক বিন্দু কোনটা হবে? বিপরীত কৌণিক বিন্দু বলতে এটা হবে তো? এটা হবে, কোনো ডাউট নেই তো? এটা হবে। এখানে 3 ডাইমেনশনাল এই পিকচারটা যদি তুই এই রুমটার কথা ইমাজিন করিস, রুমটার প্রত্যেকটা ওই সাইডস গুলোকে যদি তুই প্রত্যেকটা রোধ যদি আর করে ধরিস, প্রত্যেকটা লেন্থ সাপোজ সেম আছে, প্রত্যেকটা রোধ সেম আছে। যদি রোধগুলো পার্থক্য হয়ে যায় তাহলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো রোধগুলো সেম আছে আমি ধরছি। তো এখানে দুটো ডায়াগোনাল পয়েন্ট, অপোজিট ডায়াগোনাল পয়েন্টসের মধ্যে, দুটো বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে তুল্য রোধ আমি বের করতে চাইছি। তো দুটো বিপরীত কৌণিক বিন্দু আমার এই ছবিটাতে আসবে, একটা এ একটা এইচ, ঠিক আছে? তো এটা 3 ডাইমেনশনাল একটা কিউব, যেটা আমি বোর্ডের মধ্যে এঁকেছি। তো এটা ইমাজিন করতে হবে, তোকে কল্পনা করতে হবে ঘটনাটা, মানে জিনিসটা কীরকম। তুই একটা লুডোর ছক্কা ধরতে পারিস, তো ওই লুডোর ছক্কা দুটো বিপরীত কৌণিক বিন্দু যদি তুই কল্পনা করিস, ম্যাচ বক্স ধরতে পারিস, তোর বইটাও ধরতে পারিস, দুটো বিপরীত কৌণিক বিন্দু, তাহলে এরকম হচ্ছে, তাই তো? আরে এই বিপরীত কৌণিক বিন্দুগুলোর মধ্যে আমি তুল্য রোধ বের করতে চাইছি। দুটো প্রসেসে বের করা যায়, বাই ইউজিং কেভিএল আর বাই ইউজিং কেসিএল কেভিএল, বাই ইউজিং এমনি সিম্পলি কমন পোটেনশিয়াল মেথড। দুটোই আমি বলছি, এটা কীরকম করে শুন মন দিয়ে। প্রথমে আমি কি করব, যে দুটো বিন্দুর মধ্যে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে চাইছি, তুল্য রোধ ক্যালকুলেট করতে চাইছি, সেই দুটো পয়েন্টের মধ্যে আমি ধরে নেবো একটা ব্যাটারি আমার কানেক্টেড আছে। অ্যান্ড দ্য পোটেনশিয়াল অফ দ্য ব্যাটারি, সাপোজ একটা কিছু কনসিডার করে নেবো, পোটেনশিয়াল অফ দ্য ব্যাটারি ইজ ভি। এটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এরপরে আমি কেসিএল অ্যাপ্লাই করবো। কেসিএল কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমে কি ধরবো, এই পজিটিভ টার্মিনাল থেকে আই কারেন্ট বেরোচ্ছে। জেনারেলি ব্যাটারি তো পজিটিভ টার্মিনাল থেকে আই কারেন্ট বেরোয়, তো আই যে কোনো একটা কারেন্ট বেরোয়, আমি ধরে নিচ্ছি এখান থেকে আই কারেন্ট বেরোচ্ছে। দেখ ভালো করে দেখ, এই আই কারেন্টটা এ বিন্দুতে আসার পর, তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তিনটে ভাগ আছে, তিনটে রাস্তা আছে, একটা এ ই বরাবর, একটা এ ডি বরাবর, একটা এ বি বরাবর। অ্যান্ড এই তিনটে পাথই হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক মানে কি বলতে চাইছি? সিমেট্রিক মানে যদি আমি এটা আমার এন্টার পয়েন্ট হয় যেদিকে কারেন্টটা ঢুকছে, আর এইচটা যদি আমার লিভিং পয়েন্ট হয় যেদিকে কারেন্টটা বেরোবে, যদি আমি এ থেকে এইচ পর্যন্ত পৌঁছাতে চাই না, এ থেকে এইচ পর্যন্ত পৌঁছাতে চাই, তাহলে আমাকে কারেন্টটাকে এই পথে গেলেও যতটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে, এ ডি পথে গেলেও ততটাই ডিস্টেন্স অতিক্রম করতে হবে, এ বি পথে গেলেও ততটাই ডিস্টেন্স অতিক্রম করতে হবে। আমি এটা বুঝিয়ে দিচ্ছি কেন, কিভাবে হচ্ছে। তাই এই পথে যদি যাই তাহলে এই দেন ইএফ দেন এফএইচ। যদি এডি পথে যাই তাহলে এডি, তারপরে ডিসি, তারপর সিএইচ, বা এডি তারপর ডিএফ তারপর এফএইচ। আর যদি এবি পথে যাই তাহলে এবি তারপর বিজি তারপরে জিএইচ, অথবা এবি তারপর বিসি তারপর সিএইচ। তার মানে যে দিক দিয়ে কারেন্টটা যাক, কারেন্টটাকে তিনটে রোধ বা তিনটে বাহু ক্রস করে ওকে এইচ পৌঁছাতে হবে। কারেন্টটাকে তিনটে রোধ বা তিনটে বাহু ক্রস করে ওকে এইচে পৌঁছাতে হবে, লিভিং পয়েন্টে পৌঁছাতে হবে, যে দিক দিয়ে কারেন্টটা আবার ব্যাটারিতে ঢুকবে। আই কারেন্ট ব্যাটারি থেকে বেরিয়েছে মানে আবার আই কারেন্ট তো ব্যাটারিতে ঢুকবে। তো এখানে কারেন্টের ডিভাইডেশনটা তাহলে কিরকম হবে? কারেন্টটা এখানে ইকুয়ালি ডিভাইড হবে, এখানে I/3, এদিকেও I/3 আর এদিকেও I/3। কিন্তু এটা ইকুয়ালি ডিভাইডেড হতো না যদি কারেন্টের রাস্তাগুলো যদি পথ মানে ওই রাস্তাগুলো যদি ইকুয়াল না হতো। এই কেসও হতে পারে, আমি পরে এই কেসটা বলছি, আপাতত এটাতে। তাহলে এটা হয়ে যাবে I/3। নেক্সট I/3 যখন ই পয়েন্টে যাচ্ছে, দেখ ই পয়েন্টে যাওয়ার পর এই I/3 দুটো রাস্তা আছে, একটা ই থেকে জি আর একটা ই থেকে এফ, এবং এই দুটো রাস্তাও সিমেট্রিক। কেন সিমেট্রিক? কারণ ওকে ই থেকে এফ, এফ থেকে এইচ পৌঁছাবে, আর ই থেকে জি, জি থেকে এইচ পৌঁছাবে।
তাহলে এই শর্টেস্ট ডিস্টেন্স গুলো তো ইকুয়াল, শর্টেস্ট পাথ গুলো ইকুয়াল। তাহলে এই I/3 টাকে ক্যান উই ডিভাইডেড দিস I/3 বাই 2 পার্ট, দ্যাট ইজ I/6, আর এদিকেও হয়ে গেল কত I/6। বোঝা গেছে তো? সিমিলারলি দিস I/3 which reach at the point D can be divided also 2 পার্ট, একটা হচ্ছে I/6 আর একটা হচ্ছে I/6। Similarly this I/3 at the point B is also divided by 2 parts, that is I/6 and I/, এরপর if we consider the C point, C পয়েন্টের কথা ভাব, এই C পয়েন্টে দুটো I/6 এখানে যোগ হয়েছে, তাহলে দুটো I/6 যোগ হয়ে C এ এখানে কত হয়ে গেছে I/3। এই G পয়েন্টটাই ভাব, এই দিক থেকে একটা I/6 এই দিকে একটা I/6 দুটো যোগ হয়েছে, then the total current become I/6 plus I/6, that is I/3। এই F পয়েন্টের কথা ভাব, এই F পয়েন্টটা তো এই দিক থেকে একটা I/6 এই দিক থেকে একটা I/6 দুটো যোগ হয়েছে, and the current total current is I/3। and H পয়েন্টের কথা ভাব, তিনটে I/3 আবার ঢুকছে, that is I/3 plus I/3 plus I/3, it become। তাহলে আমি এই যে কারেন্ট ডিভাইডেশনটা করেছি, এই কারেন্ট ডিভাইডেশনটা করেছি বাই ইউজিং KCL, কার্চফ কারেন্ট ল। কার্চফ কারেন্ট ল এর এখানে একটা জিনিস তুই দেখিস, যদি প্রত্যেকটা পয়েন্ট, ইচ এন্ড এভরি জাংশন পয়েন্ট, ইফ ইউ কনসিডার দ্য নেট কারেন্ট, দেন ইট বিকাম 0। একটা কারেন্ট ঢুকছে, 10 এম্পিয়ার কারেন্ট ঢুকছে, দুটিকে আমি ভাগ করে দিয়েছি 5 আর 5, তাহলে ওই বিন্দুটাতে তো কারেন্টের যোগফলটা শূন্য হবেই, তবেই না 10টাকে 5 আর 5 ভাগ করা হচ্ছে, ভাগ করা যাচ্ছে। বুঝতে পেরেছিস তো? তাহলে এরপরে কি করব, এরপর আমি যে কোনো একটা শর্টেস্ট লুপ কনসিডার করব, লংগেস্ট লুপ ধরলেও অসুবিধা নেই, আমি শর্টেস্ট লুপ কনসিডার করব যাতে ইকুয়েশনটা আমার ছোট হয়, শর্টেস্ট লুপ কনসিডার করব যাতে ইকুয়েশনটা আমার ছোট হয়। দেন একটা শর্টেস্ট লুপ, যে কোনো একটা শর্টেস্ট লুপের কথা তুই আমাকে বল। দেখ আমি ধরছি A থেকে E থেকে F থেকে H অ্যান্ড H থেকে আবার A। তাহলে A থেকে E থেকে F থেকে H থেকে আবার A। বল আমাকে, এরপরে আমি KVL করে করে যাচ্ছি। A থেকে E এর কথা কি হবে, আমি প্রত্যেকটা রোধ কিন্তু আর আছে, আমি আর গুলো লিখিনি, প্রত্যেকটা রোধ আর, প্রত্যেকটা ইচ এন্ড এভরি রেজিস্ট্যান্স অফ ইচ এন্ড এভরি ওয়্যার ইজ আর। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান, এবং প্রত্যেকটা বাহুর রোধ হচ্ছে আর করে, ঠিক আছে? প্রত্যেকটা বাহুর রোধ হচ্ছে আর। ইচ এন্ড এভরি রেজিস্ট্যান্স অফ ইচ এন্ড এভরি সাইডস, রেজিস্ট্যান্স অফ এভরি সাইড, প্রত্যেকটা সাইড হচ্ছে কত করে স্মল আর, which is given, ঠিক আছে, দেওয়া আছে এটা। তাহলে আমাকে বল A থেকে E এর কেসটাতে আমি কি করব, মাইনাস I ইন্টু R3 ইন্টু R, ঠিক আছে তো? বোঝা গেছে? নেক্সট E থেকে F এ কি করব বলো, মাইনাস I ইন্টু I6 ইন্টু R। নেক্সট F থেকে H এ কি করব, মাইনাস I ইন্টু I3 ইন্টু R। দেন H টু এগেন ব্যাক টু A, এখানে কি করব, H থেকে আবার A আসছি, এই বেটা এটার মধ্যে দিয়ে, বেটা এই নেগেটিভ প্লেটটা ফ্রন্টে, তারপরে পজিটিভ প্লেট, তাই নেগেটিভ থেকে, তাহলে কি করব, এটা নিয়ে এখনো কোনো ডাউট নাই তো? বোঝা গেছে তো? দেন এরপরে কি করব, কারেন্টটাকে আর পোটেনশিয়ালটাকে দুটো আলাদা সেপারেট দিকে আমি করে দিচ্ছি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি এখানে লিখি, এখানে উপরে লিখছি, তাছাড়া এখানে কত হয়ে যাবে, এটা 5I/6 সম্ভবত, নিচেটা LCM 6 হচ্ছে, উপরটা কার্ডটা কমন নিলে 5I/6 হচ্ছে, 5I/6 সমান V হচ্ছে। এটাকে একটু স্টেপ জাম্প করে করেছি, ভিটাকে ওইদিকে নিয়ে গেছি, তাহলে V ইজিক্যাল টু হচ্ছে I/3, আরটা কমন নিয়ে নিলে I/3 প্লাস I/3 প্লাস I/6। তো I/3 প্লাস I/3 প্লাস I/6 এর যদি আমি লসাগু করি, তাহলে নিচটা হয়ে যাচ্ছে 6 আর উপরটা হয়ে যাবে 5, ঠিক আছে? তো এটা আমি একটু স্টেপ জাম্প করে করলাম, বুঝতে পেরেছিস আশা করি। তাহলে 5I/6 হয়ে গেল। তাহলে V ডিভাইডেড বাই I সমান কত হচ্ছে, 8টা আছে, সরি 8টা আছে না, 8টা তো আছে, স্মল 8টা আছে না, তাহলে V ডিভাইডেড বাই I কত সমান কত হচ্ছে, 5I/6 হচ্ছে তো, সরি 5R/6 হচ্ছে তো। এখানে দেখ ভিটা কি, ভিটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাক্রস H, আর আইটা কি, টোটাল কারেন্ট জেনারেট বাই দ্য
টোটাল কারেন্ট জেনারেট বাই দ্য ব্যাটারি, তাই তো? তার মানে এই পুরো কিউবিক্যাল বক্সটাকে যদি আমি রিপ্লেস করে দিই বাই এ ক্যাপিটাল আর, এই পুরো কিউবিক্যাল বক্সটাকে যদি আমি হাঁটিয়ে দিই, দিয়ে একটা ক্যাপিটাল আর যদি দিয়ে দিই, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল উই ক্যান রাইট ভি ডিভাইডেড বাই আই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাই তো? ইন বিটুইন এ আর এইচ, এই পুরো কিউবিক্যাল বক্সটাকে আমি হাঁটিয়ে দিলাম, দিয়ে একটা আর দিয়ে ক্যাপিটাল আর দিয়ে আমি এটাকে রিপ্লেস করে দিলাম, দেন ভি ডিভাইডেড বাই আই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ক্যাপিটাল আর হবে তো? দেন এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, এই আরটা হচ্ছে দিস ইজ আর ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ 5R/6, নয়? তাহলে এ আর এইচ এর মধ্যে তুল্য রোধ কত হয়ে গেল? 5R/, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? এটা তোকে প্রুভ করতে বলতে পারে, মেবি প্রুভ করতে বলার চান্স কম, এমসিকিউ কোশ্চেনে পড়ার চান্স বেশি। যদি এমসিকিউ কোশ্চেনে পড়ে তাহলে ইউ হ্যাভ টু রিমেম্বার দিস রিলেশন, ঠিক আছে? আর যদি তোর প্রুভ করতে বলে তাহলে তো তোর করতে হবে। আরেকটা ওয়েতে এটা প্রুভ করা যায়, সেটা আমি বলে দিচ্ছি। আরেকটা ওয়েতে বাই ইউজিং কমন পোটেনশিয়াল কনসেপ্ট। দেখ, বাই ইউজিং কমন পোটেনশিয়াল কনসেপ্ট উইদাউট অ্যাপ্লাইং কেসিএল এন্ড কেভিএল উই ক্যান এস্টাবলিশ দ্য রিলেশন অলসো। কিরকম ভাবে? দেখ, এ থেকে যে কারেন্টটা বেরিয়েছে সেই কারেন্টটা তিনটে ভাগে ভাগ হয়েছে, ভালো করে দেখ। এ থেকে যে কারেন্টটা বেরিয়েছে সেই কারেন্টটা তিনটে ভাগে ভাগ হয়েছে, একটা এ ই বরাবর, একটা এ ডি বরাবর, আর একটা এ বি বরাবর, এবং তিনটে কারেন্টে ইকুয়াল I/3, I/3 অ্যান্ড I/3। তো এটা তো কমন পয়েন্ট। যদি এই তিনটে পয়েন্টে ইকুয়াল হয়, দ্যাট ইজ ই পয়েন্ট, আমি এখানে ব্লু এ সার্কেল করে দিচ্ছি, ই পয়েন্ট, বি পয়েন্ট আর বি পয়েন্ট, এই তিনটে পয়েন্টকে তুই অবজার্ভ কর। এটা তো I/3, এটা তো I/3, এটা তো I/3। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড ই যা পোটেনশিয়াল ডিফারেন্স এ এন্ড ডি, তাই আবার পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বিও। তাছাড়া I/3 কেন হবে? কারণ রোধটা প্রত্যেকটা সমান। আমরা রোধটা, তার কারেন্ট সমান কি জানি? পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো তাহলে যদি রেজিস্ট্যান্সটা রোধটা যদি সমান আছে, দেন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস অলসো হতেই হবে। তার মানে কি? তার মানে এই ই পয়েন্টের পোটেনশিয়াল যা, ডি পয়েন্টের পোটেনশিয়ালও তাই, আর বি পয়েন্টের পোটেনশিয়ালও। তাহলে তুই ইমাজিন করে এই তিনটে পয়েন্টকে আমি কমন ধরে নিচ্ছি, তিনটে পয়েন্টকে আমি টাচ করে দিতে পারি। দোজ আর দ্য কমন পোটেনশিয়াল পয়েন্ট। আমরা যেমন কমন পোটেনশিয়াল পয়েন্ট, ওই যেটা পয়েন্ট মেথড আমি বলছিলাম না, পয়েন্ট মেথড, সেই পয়েন্ট মেথডের কনসেপ্ট, যে প্রত্যেকটা এই তিনটে পয়েন্টই হচ্ছে কমন পয়েন্ট। যদি এই তিনটে পয়েন্টে কমন পয়েন্ট হয়, তাহলে উই ক্যান ড্র দিস সার্কিট বাই দিস ওয়ে। দেখ, এটা আমার এ, তো এই এটাকে এ থেকে বি, আর একটা হচ্ছে বি, আর একটা কি যেন ডি, আরেকটা রাস্তা হচ্ছে কি, যেটা ই। বি, ডি আর ই, এই তিনটেকে আমি কি করতে পারি? বি, ডি আর ই, এই তিনটেকে আমি এক জায়গাতে মুড়ে দিতে পারি। এবং এগুলোর প্রত্যেকটা বাহুর রোধ হচ্ছে কত করে? আর 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 আর। বোঝা গেছে? বোঝা গেছে তো? আর 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 আর। আর 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 আর, বোঝা গেছে তো? তাহলে এটা বোঝা গেছে তো? ডি পয়েন্ট, বি পয়েন্ট আর ই পয়েন্ট তিনটেই কমন পয়েন্ট। বোঝা গেছে তো? সিমিলারলি তুই ডি পয়েন্ট থেকে দেখ, যে ডি পয়েন্ট থেকে, মানে ই পয়েন্ট থেকে প্রথমে ধরছি, ই পয়েন্ট থেকে যে কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা I/6, একটা I/6। ই পয়েন্ট থেকে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা I/6 আর একটা I/6। তাহলে একটা এফ এর দিকে আর একটা জি এর দিকে। আর ডি পয়েন্ট থেকে আবার এখানে দুটো ভাগে ভাগ হচ্ছে কারেন্টটা, একটা I/6, একটা I/6, একটা এফ এর দিকে, একটা এইচ এর দিকে। বি পয়েন্ট থেকেও দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা সি এর দিকে, একটা এইচ এর দিকে। তাহলে আমার এই সি পয়েন্টটা, জি পয়েন্টটা আর এফ পয়েন্টটা, এই তিনটাও হচ্ছে কমন পোটেনশিয়াল, এই তিনটাও সাধারণ বিভব। কেন তিনটে কমন পোটেনশিয়াল হচ্ছে আমি আরেকবার দেখ। এখান থেকে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তাই, এই দুটোর মধ্যেও 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 পোটেনশিয়াল ডিফারেন্স তাই। কারণ কি? রেজিস্ট্যান্স সেম আছে আর কারেন্টগুলো I/6 আছে, প্রত্যেকটাতেই কারেন্ট I/6 আছে। দেন এই তিনটেকেই যদি আমি কমন পোটেনশিয়াল ধরি, তাহলে আমার ই থেকে এই যে রাস্তাগুলো, সব রাস্তাগুলো, ডি থেকে দুটো রাস্তা, বি থেকে দুটো রাস্তা, টোটাল
টোটাল 6টা ওয়ে, এই 6টা ওয়েই কি হচ্ছে একটা পয়েন্টে একটা কমন পয়েন্টে গিয়ে মিট করছে। তাহলে এখান থেকে আমি এই ড্রয়িংটা আমি এরকম করতে পারি, 1 2 3টে, আর এইদিকে 1 2 3টে। এই যে পয়েন্ট আমার দাঁড়ালো, এই পয়েন্টটা হচ্ছে একটা এফ পয়েন্ট, একটা জি পয়েন্ট, আর একটা হচ্ছে আমার সি পয়েন্ট। ঠিক আছে, এবারে তুই জি থেকে এইচ এর কথা ভাব, জি থেকে এইচ, সি থেকে এইচ, আর এফ থেকে এইচ, প্রত্যেকটাতে কারেন্ট I/3, প্রত্যেকটাতে কারেন্ট I/3, প্রত্যেকটাই কারেন্ট যদি I/3 হয়, এটা তো কমন পয়েন্ট, তাহলে এই তিনটে তো কমন পয়েন্ট আছেই, তাহলে এখান থেকে তিনটে রাস্তায় ভাগ হয়ে যাবে, এখান থেকে 1 2 3টে, যেটা হচ্ছে আবার এইচ পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার আবার হচ্ছে এখানে এইচ পয়েন্ট। তাহলে কি হলো, এখানে আর এটা তো প্রত্যেকটা আর আছে, এখানেও প্রত্যেকটা তো আর আছে, এখানের প্রত্যেকটাই, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, আর এখানে প্রত্যেকটা, এখানেও প্রত্যেকটাই আর আছে, এটাও আর, এটাও আর, এটাও আর। তাহলে এটার তুল্য কত হলো, এটার তুল্য কত হলো R/3, এটার তুল্য কত হলো R/, ছোটা আছে R/6, আর এটার তুল্য কত হলো R/3। Those are connected in কি কম্বিনেশন, এটা আর এইচ, তাহলে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন মানে হচ্ছে R/3 প্লাস R/6 প্লাস R/3, সো ইট বিকাম 5R/6। ঠিক আছে, তাহলে এটাও 5R/6, দুটোর মধ্যে যে কোনো একটা কথা। কিন্তু এটা যদি বলা থাকে, মানে if the question is like suppose you find the equivalent resistance by using KCL and KVL, যদি বলা থাকে তাহলে you have to do this type of method। ঠিক আছে, আর যদি বলা না থাকে তাহলে তুই ওটাও করতে পারিস, ওটা একটু ইজি, অত ঝামেলা নেই KCL ভাগ করার মতো। কিন্তু পার্টিকুলার এই কেসটা যে কোনো, এইটা কিন্তু এই পার্টিকুলার এই ম্যাথসটার জন্যই ওটা করা যাবে, যদি দুটো বিপরীত কৌণিক বিন্দু হয়, সিমেট্রিক কেসের ক্ষেত্রে এটা করা যাবে। কিন্তু এই কোশ্চেনটা আরো অন্যরকম ভাবেও থাকে, অন্যরকম ভাবে কিরকম ভাবে থাকে এটাও বলছি আমি। দেখ, যদি মনে করি এটা কিউবিক্যাল বক্স, তো এই কিউবিক্যাল বক্সটার দুটো বিন্দুর মধ্যে, যে দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে বলেছে, এই দুটো তুল্য বিন্দু যদি মনে কর এই দুটো বিন্দু হয়, একটা এ বিন্দু একটা বি বিন্দু, মানে কি একটা ফেসের দুটো অপোজিট ডায়াগোনাল পয়েন্ট, এ আর বি বিন্দু। একটা ফেস মানে একটা তল, এই ঘরটার এই রুমটার কথা যদি ভাবিস, তাহলে এই মেঝেটার দুটো তল, দুটো অপোজিট তল, যে কোনো একটা রুমের দুটো, একটা তলের একটা মেঝে, একটা ফ্লোরের, একটা সারফেসের দুটো অপোজিট, দুটো বিপরীত কৌণিক বিন্দু, এইটার মধ্যে যদি তুল্য রোধ বের করতে হয়, তাহলে কিন্তু আর তখন কিরকম, তখন এটা আর করা যাবে ওইরকম ভাবে আর করা যাবে না, সিমেট্রিক কেসে আর করা যাবে না, ওটা তখন এইরকমই করতে হবে, KCL KVL করতে হবে। KCL KVL করে পরে এটার রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে দুটো ফেস অফ দ্য ডায়াগোনালের সম্ভবত, এটা কত হয় 7R/11 হয়, এটা হচ্ছে RAB হচ্ছে 7R/11 এরকম হয়। আর যদি মনে কর এরকম হয় না, এরকম যদি হয়, এটা মনে রাখবি, যদি এরকম হয় যে, যদি তোর এরকম হয়, এটা যদি এ পয়েন্ট আর এটা যদি বি পয়েন্ট হয়, মানে একটা সাইডের দুটো প্রান্তের যদি তুল্য রোধ বের করতে হয়, তখন এটা 3R/4 হয়, আর এই বিটা হয় 3R/4। এই প্রমাণগুলো পড়বেন না, পড়ার চান্স কম, এই প্রমাণগুলো পড়বেন, পড়ার চান্স কম, তবুও এটা মুখস্থ রাখবি, মনে রাখবি। ঠিক আছে, মনে রাখবি, এগুলো এরকম ভাবে ক্যালকুলেট করা যায় আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা মনে রাখবি, এটা আমি উল্টো লিখেছি, এটা হচ্ছে 3R/4 আর এটা হচ্ছে 7R/11, 3R/4 আর এটা হচ্ছে 7R/, এটা মনে রাখতে পারে, সেটাও প্রমাণ করা যায়, মানে এটাও ইট ক্যান বি ক্যালকুলেট বাই ইউজিং KCL KVL। এটা কিভাবে প্রুভ করা যায় আমি অন্য একটা ভিডিওতে এটা করে দেবো, এটা এখানে করতে অনেক বড় হবে, যদি এটা সাধারণ, এটা সহজ তুলনামূলক, তো এটা করে রাখবি, দুটো পদ্ধতিতেই করে রাখতে পারিস। আর মনে রাখবি, সব থেকে বড় কথা, রেজাল্টগুলো মনে রাখবি, MCQ কোশ্চেন্সে পড়ার চান্স বেশি। ঠিক আছে, বোঝা গেছে তো, মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে লিখ হুইস্টন ব্রিজ।
হুইস্টন ব্রিজ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। প্রথমে হুইস্টন ব্রিজ লিখি, হুইস্টন ব্রিজ, ঠিক আছে, হুইস্টন ব্রিজ, ঠিক আছে, হুইস্টন ব্রিজ লিখ। পরের টপিক হচ্ছে হুইস্টন ব্রিজ। বাংলা তো হুইস্টনই, WHEAS WHEASTONE, হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজ, ঠিক আছে। দেখ হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ শুন। এই হুইস্টন ব্রিজের নামটা রবার্ট চার্লস হুইস্টন এরকম কোন একজন সায়েন্টিস্ট, লন্ডনের সায়েন্টিস্ট, ও একটা মানে একটা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের একটা নেটওয়ার্ক ইনভেনশন করেছিল, নেটওয়ার্ক আবিষ্কার করেছিল, দেখিয়েছিল যে ওখান থেকে তুল্য রোধ বের করার জন্য, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য বা কারেন্ট ডিভাইডেশন করার জন্য এই মেথডটা অনেক ইফেক্টিভ যে কোনো একটা সার্কিট অ্যানালাইসিস করার ক্ষেত্রে, একটা যে কোনো একটা বর্তনী বিশ্লেষণ করার ক্ষেত্রে এই মেথডটা অনেক ইফেক্টিভ, ঠিক আছে। তো ওর নাম অনুসারে এটা হুইস্টন ব্রিজ সার্কিটের নাম হয়েছে। তো ওর সার্কিটটা কীরকম ছিল, কম্বিনেশন অফ, আমাদের এখানে পড়ে মানে হুইস্টন ব্রিজ একটা কনসেপ্ট, বুঝলি, একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটার উপরে বেস করে অনেক অ্যাপ্লিকেশন আছে, পোস্ট অফিস বক্স, মিটার ব্রিজের যে প্র্যাকটিক্যাল তোদের 12-এ আছে, সেই প্র্যাকটিক্যালটাও হুইস্টন ব্রিজের অ্যাপ্লিকেশনস, আননোন রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করার জন্য, অজানা রোধ পরিমাপ করার ক্ষেত্রে এই মেথডটা, এই অ্যাপ্লিকেশনটা অনেক ইফেক্টিভ, অনেক প্রযোজ্য। তো কীরকম দেখ, অনেক সহজ জিনিস কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যদি আগের বছর না পড়ে থাকে তাহলে তো এই বছরও পড়তেই পারে, এটা রিলেটেড আর কোশ্চেন। কীরকম দেখ, মনে কর এটা হচ্ছে একটা সার্কিট, এটা একটা সার্কিট আমি ড্র করছি, এরকমভাবে একটা সার্কিট আছে, এটা একটা সার্কিট, এখানে প্রত্যেকটা নাম দিচ্ছি, এটা মনে কর পি, এদিকে কিউ দিচ্ছি, এটা আর দিচ্ছি, আর এটা এস দিচ্ছি। আর এই দুটো পয়েন্টের মধ্যে একটা গ্যালভানোমিটার লাগানো আছে। এমনি সাধারণভাবে গ্যালভানোমিটারের কনসেপ্ট আমি এখনও না বললেও তার আগেও হয়তো ক্লাস 10ও পরে শুনে থাকি। গ্যালভানোমিটার কী করে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মানে গ্যালভানোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়, গ্যালভানোমিটার প্রবাহ মাত্রা পরিমাপ করার জন্য। অ্যাকচুয়ালি খুব কম প্রবাহ মাত্রা, খুব সূক্ষ্ম প্রবাহ মাত্রা মেজারমেন্ট করার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। গ্যালভানোমিটারকে দুটোভাবে ভাগ করা যায়, একটা গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসাবে ব্যবহার করা যায়, যেটা যে কোনো প্রবাহ মাত্রা পরিমাপ করতে সক্ষম হয়, আর একটা বিভব মানে তোর কি যেন ভোল্টমিটার হিসাবে ব্যবহার করা যায়। হাউ ক্যান ইউ ইউজ গ্যালভানোমিটার অ্যাজ এ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার, উই ডিসকাস লেটার। এইখানে আমরা যেটা করছি, এখানে একটা গ্যালভানোমিটার ইউজ করেছি। এই গ্যালভানোমিটারটার কাজটা কি, যে এটা মনে কর এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, যদি এ আর বি আর ডি রাস্তা দিয়ে কোনো প্রবাহ মাত্রা প্রবাহিত হয়, সেই প্রবাহ মাত্রাটাকে ডিটেক্ট করতে পারবে গ্যালভানোমিটার, ঠিক আছে। এখানে গ্যালভানোমিটারের ইউজটা কিসের জন্য, যদি বি আর ডি এর সংযোগ পথটা দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাওয়া আসা করে, তাহলে সেই প্রবাহ মাত্রাকে ডিটেক্ট করবে দিস গ্যালভানোমিটার, আন্ডারস্ট্যান্ড। দেন একটা ব্যাটারি কানেক্ট করছি, সাপোজ মনে কর এ আর সি বিন্দুর মধ্যে আমি একটা ব্যাটারি কানেক্ট করছি, সাপোজ দিস ব্যাটারি ইজ রিপ্রেজেন্ট বাই দিস। এখানে একটা কি ব্যবহার করেছি, এখানে রেজিস্ট্যান্সও ব্যবহার করতে পারি। রেজিস্ট্যান্স বলতে তোরা ল্যাবে দেখে থাকবি, একটা রেজিস্ট্যান্স রিওস্ট্যান্স বলে, মানে যেটা আর কি উচ্চ বিভবে পরিবর্তন করা যায়, রেজিস্ট্যান্সটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স পরিবর্তন করা যায়, তো সেরকম একটা পরিবর্তনশীল রোধও আমরা এখানে ব্যবহার করতে পারি। তো যাই হোক, ওটা যদি নাও ব্যবহার করি, এটা একটা কি ব্যবহার করছি, সাপোজ ধর, আরও কমপ্লিকেটেড করে লাভ নেই, এটা হচ্ছে পোটেনশিয়াল ভি, এখানে একটা কি, মানে যদি আমি কিটাকে খোলা রাখি, ব্যাটারিটাকে যদি খুলে দিই, তখন ব্যাটারিটার মধ্যে দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাবে না। যদি এই কিটাকে আমি অফ করি, টাচ করে রাখি, তখন ব্যাটারিটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাবে। বোঝা গেছে তো, এটা হচ্ছে গল্প। এরপরে দেখ যে এইখানে যদি আমি এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে আই কারেন্ট জেনারেট করবে, স্বাভাবিকভাবে যেমন হয়, পজিটিভ টার্মিনাল থেকে আই কারেন্ট জেনারেট করলো, এখান থেকে আই কারেন্ট জেনারেট করলো, আই কারেন্ট এখানে আসলো। এই বিন্দুটা জাংশন পয়েন্ট আমার, তাহলে এই বিন্দু থেকে কারেন্টটা দুটো ভাগ হবে, তাই তো, এই বিন্দু থেকে কারেন্টটা দুটো ভাগ হবে, একটা ভাগ যাবে এই দিকে,
আরেকটা ভাগ যাবে এইদিকে যেটা যাচ্ছে সেটাকে আমি সাপোজ উই কনসিডার দিস I1, তাহলে এই দিক দিয়ে যেটা যাবে সেটা কত হবে? কোনো ডাউট নেই। এবারে দেখ এই I1 কারেন্টটা পৌঁছালো বি পয়েন্টে, বি পয়েন্টে কারেন্টটা পৌঁছানোর পর বি পয়েন্টে এই I কারেন্ট অলসো ডিভাইডেড বাই 2 পার্ট। একটা পার্ট যাবে কোন দিকে? গ্যালভানোমিটারের দিকে। যে পার্টটা গ্যালভানোমিটারের দিকে আসলো সেটাকে আমি ধরে নিচ্ছি সাপোজ মনে কর IG, গ্যালভানোমিটার তো ক্যাপিটাল জি হচ্ছে ধর IG, ঠিক আছে? তাহলে সি পথ দিয়ে যেটা যাবে সেটা কত হবে? I1 মাইনাস IG, ঠিক আছে? দেন IG, when this IG current reach at the point D and I minus I1 reach at the point D, then the total current, যে টোটাল কারেন্টটা এস পথ দিয়ে যাবে সেটা কত হয়ে যাবে? I মাইনাস I1 প্লাস, কোনো ডাউট নেই তো এই কারেন্টের ডিভাইডেশন। তাহলে এই দিক থেকে এই কারেন্ট ঢুকছে, এই দিক থেকে এই দুটো কারেন্ট ঢুকছে, এই দুটো কারেন্টকে যদি আমি অ্যাড করে দিই দেন দ্য টোটাল কারেন্ট বিকাম নাও, আবার তুই যোগ করে দেখ এটা হবেই, ঠিক আছে? এটা হবে, এটাই কেসিএল। যে ইচ এন্ড এভরি জাংশন পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট, এখানে চারটে জাংশন পয়েন্ট যদি হয়, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট আর ডি পয়েন্ট, এই চারটে পয়েন্টে এলজেব্রিক সাম অফ দ্য কারেন্ট 0 হবে। কারণ আমি করেইছি সেরকম যে টোটাল যে কারেন্টটাকে আমি ঢুকিয়েছি সেই টোটাল কারেন্টটাকে আমি ভাগ করেছি, একদিকে I1 করেছি, একদিকে I মাইনাস I1 করেছি, একদিকে IG করেছি, একদিকে I1 মাইনাস IG করেছি। IG এই দিক থেকে এসে ঢুকেছে যতটা, এইদিকে I মাইনাস I1 এসে যত ঢুকেছে ততটা আবার এই দিক দিয়ে বের করেছি। তাহলে এলজেব্রিক সাম অফ দ্য কারেন্ট 0 হবেই, ঠিক আছে? এটাই হচ্ছে কেসিএল। দিস ইজ ইউর ফার্স্ট স্টেপ টু সলভ এনি কাইন্ড অফ নেটওয়ার্ক সার্কিট বাই ইউজিং কেসিএল কেভিএল। এটা সবসময় তোর প্রথম স্টেপ হবে যে কোনো কেসিএল কেভিএল সার্কিট অ্যানালাইসিস করার ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম স্টেপ, মানে খুব সিম্পল ব্যাপার। তোরা আগের কোশ্চেনটা যেটা করতে পারিসনি, আমি আগের দিনে যেটা দিয়েছিলাম, সেই সার্কিটটা করতে না পারার কোনো কারণ নেই। আমি যারা বলে জিজ্ঞেস করেছিলাম আমি তাদেরকেও বলেছিলাম যে কোনো ইচ্ছা ধরে নিতে পারিস, যে কোনো কারেন্ট ধরেলে, যে কোনো ইচ্ছা মতো ধরেলে, তারপরে তুই কেভিএল অ্যাপ্লাই কর। যদি তোর বোঝানোটা রং হয়, কারেন্টের ডিরেকশনটা উল্টো ধরে ফেলিস, তাহলে তোর ক্যালকুলেশনের পরে সেই ভ্যালুটা নেগেটিভ বেরোবে। আর যদি তুই বেশি সার্কিট করে ফেলিস, একটা I1 ধরে ফেললাম, একটা I2 ধরে ফেললাম, একটা I3 ধরে ফেললাম, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, প্রথমের কোশ্চেনটা যেটা বললাম আমি আজকে সেটার কথা বলছি, তাহলে তোকে তিনটে ইকুয়েশন হয়তো এস্টাবলিশ করতে হবে। অঙ্কটা একটু বড় হবে, কিন্তু হবে নাই বলে কোনো কথা নেই, হবে। হয়তো ক্যালকুলেশনস বড় হবে, ইকুয়েশন বেশি হবে, এটুকুই যা। তাহলে যাই হোক, এটা হয়ে গেছে আমার ফার্স্ট স্টেপ। এরপরে হচ্ছে কেসিএল করার পরে কেভিএল অ্যাপ্লাই করব। কেমন ভাবে কেভিএল অ্যাপ্লাই করব? কেভিএল অ্যাপ্লাই করব আমি একটা আমি ক্লোজ সার্কিট এ বি ডি এ দেখতে পাচ্ছিস, এ বি ডি এ দেখতে পাচ্ছিস, এ বি ডি এ দেখতে পাচ্ছিস তো কোন বদ্ধ বর্তনীটা? তাহলে এই বদ্ধ বর্তনীটার উপরে আমি কেভিএল অ্যাপ্লাই করব। এই বদ্ধ বর্তনীটার উপর যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি কি হবে? এ থেকে বি কি লিখবো বল? এ থেকে বি রেজিস্ট্যান্স ইজ প্রেজেন্ট বাই পি, তাহলে কি লিখবো বল, জলদি বল। তাহলে মাইনাস I1 ইন্টু, ঠিক আছে তো, মাইনাস I1 ইন্টু দেন বি থেকে ডি। সাপোজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার রিপ্রেজেন্ট বাই জি, এই ধরেলে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার সাপোজ রিপ্রেজেন্ট বাই জি। দেন বি থেকে ডি এ কি লিখবো বলো, কি লিখবো? IG ইন্টু জি, ঠিক আছে। দেন ডি থেকে এ কি লিখবো? ডি থেকে এ কি লিখবো? তাহলে প্লাস I minus I1 into Q. This is equal to 0. This is our first equation. Okay. এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। দেন আরেকটা আমি ক্লোজ সার্কিট ধরছি যেটা বিসি, আরেকটা ক্লোজ সার্কিট ধরছি যেটা হচ্ছে তোর বিসি বিসিডি বিসিডিবি, ঠিক আছে। দেন বি থেকে সি কি লিখবো বলো? I1 মাইনাস IG ইন্টু আর, কি হবে মাইনাস না প্লাস? ঠিক আছে। তারপর এখানে সি থেকে ডি এ কি লিখবো? প্লাস I মাইনাস I1 প্লাস IG ইন্টু, ঠিক আছে। তারপর ডি থেকে বি এ কি লিখবো? প্লাস IG ইন্টু G is equal to 0. This is our equation. এটা হচ্ছে ইকুয়েশন 1 আর এটা হচ্ছে ইকুয়েশন 2, ঠিক আছে। এরপরে তুই একটু ভালো করে ভেবে দেখ, এই যে রেজিস্ট্যান্সের মালাটা পড়ানো আছে, যা কিছু যতগুলো রেজিস্ট্যান্স আছে
অল দ্য কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, এগুলোর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, এগুলোর মানের উপর ডিপেন্ড করবে যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ I1, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ I মাইনাস I1, দ্যাট ইজ IG, সমস্ত কিছু, দ্যাট আর অল কারেন্ট which flowing through all branches is depend upon the magnitude of the each arm. প্রত্যেকটা আর্মের প্রত্যেকটা বাহুর রেজিস্ট্যান্স কত, রোধ কত, তার উপর নির্ভর করবে প্রত্যেকটার মধ্যে দিয়ে কতটা করে প্রবাহ মাত্রা প্রবাহিত হবে, ডিপেন্ড করবে। ঠিক আছে, ইফ দেয়ার ইজ সাম কন্ডিশন লাইক দ্যাট, যদি আমি ধরে নিই, ইফ যদি আমি ধরি এরকম হয়, ইফ দ্য পোটেনশিয়াল অফ বি পয়েন্ট ইজ ইকুয়াল টু, ইফ দ্য পোটেনশিয়াল অফ বি পয়েন্ট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল অফ ডি পয়েন্ট, যদি কোনো সিচুয়েশন এরকম হয় যে এমনভাবে রোধের কম্বিনেশনসগুলো আছে যে কোনো একটা মুহূর্তে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে বি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে দ্য পোটেনশিয়াল বিটুইন বি পয়েন্ট অ্যান্ড ডি পয়েন্ট আর সেম, যদি এরকম সিচুয়েশন হয়, বি পয়েন্ট আর ডি পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে গেছে, বি পয়েন্ট আর ডি পয়েন্টের পোটেনশিয়াল সেম হলে কি ঘটনাটা ঘটবে বলতো? দেয়ার ইজ নো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি পয়েন্ট অ্যান্ড ডি পয়েন্ট। বি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল সেম হয়ে যাওয়ার অর্থ ভিবি মাইনাস ভিডি ইকুয়াল টু কত হয়ে যাওয়া? তাহলে যদি দুটো পয়েন্টের মধ্যে কোনো বিভব পার্থক্য না থাকে, ইফ দেয়ার ইজ নো কাইন্ড অফ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এনি টু পয়েন্ট, দেন কারেন্ট ক্যান বি ফ্লো, কারেন্ট কি প্রবাহিত হতে পারে? দুটো বিন্দুর যদি বিভব পার্থক্য না থাকে তাহলে একটাই তো বেশি থাকতেই হবে, একটা তো কম থাকতে হবে, একটাই বেশি কম তো থাকতে হবে, কিন্তু দুটো যদি সমান হয়ে যায়, দুটো সমান হয়ে গেলে ব্রিজ হয়ে যাবে, ব্রিজে যদিও লোকজন যেতে পারে কিন্তু এখানে কারেন্ট যেতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা একটা রাইট, এটা এই গ্যালভানোমিটার দিস ইজ বিহেভ লাইক এ ব্রিজ, দুটো রাস্তাকে কানেক্ট করছে, এই দুটো রাস্তাকে কানেক্ট করছে, কিন্তু যদি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল যদি সেম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এই ব্রিজটার কোনো কাজ কিন্তু কারেন্টের জন্য আর নেই, কারেন্ট কিন্তু আর ওই ব্রিজটা দিয়ে ওই রাস্তাটা দিয়ে যেতে পারবে না। তাহলে if the potential of B point and D point are same, then what happen? Then IG is equal to কি হয়ে যাবে? IG equal to, তাহলে IG equal to 0 কখন হবে? যখন B point আর D point এর বিভব সমান হবে, potential same. Then if we put the value of IG in our equation 1 and equation 2, then we get another equation 3 and equation 4 like that. কি হবে? IG 0 হয়ে গেলে, দেখ IG 0 হয়ে গেলে ইকুয়েশন 1টা কি দাঁড়াবে? ইকুয়েশন 1টা দাঁড়াবে I1 ইন্টু পি, আমি ওটাকে এই দিকে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে I মাইনাস I1 একটু স্টেপ জাম্প করে লিখলাম ইন্টু কিউ, তাহলে পি বাই কিউ সমান হয়ে যাচ্ছে I মাইনাস I1 ডিভাইডেড বাই I1। দিস ইজ আওয়ার সাপোজ ইকুয়েশন 3। ক্লিয়ার? Similarly, for the equation 2, if we put the value of IG is equal to 0, আমি আবার একটু স্টেপ জাম্প করেই লিখছি, ইকুয়েশন 2 এ যদি আমি IG equal to 0 পুট করি তাহলে ইকুয়েশনটাই IGটা 0 হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এখানে কি হয়ে যাবে? I1 ডিভাইডেড বাই, সরি একই রকম ভাবে লিখি, আর লিখি, ঠিক আছে? তাহলে একবার লিখছি I1 ইন্টু আর, মাইনাস আছে তাই তো, মাইনাস আছে, প্লাস I মাইনাস I1 ইন্টু এস ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে সিমিলারলি আর ডিভাইডেড বাই এস সমান কি লিখতে পারি? I মাইনাস I1 ডিভাইডেড বাই I1, এইটা হচ্ছে ইকুয়েশন 4, ওটা হচ্ছে ইকুয়েশন 3 আর এটা হচ্ছে ইকুয়েশন। দেন ফ্রম ইকুয়েশন 3, ইকুয়েশন 4, ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 কে যদি আমি কম্পেয়ার করি, ইফ উই কম্পেয়ার ইকুয়েশন 3 এন্ড ইকুয়েশন 4, দেন উই ক্যান রাইট দ্যাট কি হচ্ছে? P বাই কিউ সমান R বাই এস হচ্ছে, তো P বাই কিউ সমান R বাই এস। এখানে দুটো I1 লিখে দিয়েছেন, ওই S ইনটু I1 মাইনাস I1 ইনটু S লিখে দিয়েছেন, I মাইনাস I1 ইনটু S নিচে, হ্যাঁ ওইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 3 এন্ড ইকুয়েশন 4। ফ্রম ইকুয়েশন 3 এন্ড ইকুয়েশন 4 উই ক্যান গেট দ্য ইকুয়েশন দ্যাট ইজ P বাই কিউ। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো দেখ, এই ব্রিজটার দুটো সন্নিহিত বাহু, দুটো কাছাকাছি বাহু রোধের অনুপাতগুলো যদি সমান হয়ে যায়, অর্থাৎ P বাই কিউ সমান যদি R বাই এস হয়ে যায়, দেন দেয়ার ইজ নো কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। দিস ইজ দ্য ব্যালেন্স কন্ডিশন, এটাকে বলা হয় ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ। এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ। ঠিক আছে, ব্যালেন্স কন্ডিশন বলতে প্রতিমিত অবস্থা, এটা হচ্ছে প্রতিমিত অবস্থা, হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থা। বোঝা গেছে তো? তাহলে লিখো।
হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থা, যা কিছু লেখা আছে, যা কিছু করা আছে, এগুলো পরে করবি, আমি যতটুকু বলছি ততটুকু লিখ। চার্লস রবার্ট হুইস্টনের ধারণা অনুসারে একটি বিশেষ ধরনের সার্কিট বলতে একটি বিশেষ ধরনের বর্তনীর চারটি রোধের মধ্যে দিয়ে, চারটি রোধের সমবায়ে এমন একটি বর্তনী গঠন করা যেতে পারে যা প্রতিমিত অবস্থায় অর্থাৎ চারটি রোধ দ্বারা, স্কয়ার বলতে কি, চারটি রোধ দ্বারা একটি বর্গক্ষেত্র, একটি বর্গাকার বর্তনী তৈরি হলে সেই বর্গাকার বর্তনীর দুটি বিপরীত প্রান্তের বিভব পার্থক্য বিভব যদি সমান হয়, সেক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু রোধের অনুপাত সমান হবে। অর্থাৎ চিত্র অনুসারে P বাই কিউ সমান R বাই এস হবে। ঠিক আছে, P বাই কিউ সমান R বাই এস হবে। এটা এবারে ছবিটা এঁকে এবারে তুই নিচে লিখলে যে কেভিএল কেসিএল এর সাথে কারচফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার প্রমাণ। কারচফের সূত্রের সাহায্যে এই সূত্রের এই হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার প্রমাণ। কারচফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের প্রতিমিত, এইটা পরীক্ষায় পড়ে অনেক সময় পরে, যদি 11 বছর না পড়ে থাকে এই বছরের জন্য ইম্পর্টেন্ট। এটা পড়ে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট পি বাই কিউ সমান আর বাই এস, এটাকে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন অফ হুইস্টন ব্রিজটা বেশি ইম্পর্টেন্ট। আমি বলছি কিরকম ভাবে এটার থেকে অঙ্ক পড়ে। তো এটা তো বুঝতে পেরেছিস, সেটা তাহলে করে নিবি, ঠিক আছে? এটা তাহলে ছবিটা এঁকে পরে এটা করে নিবি, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ হুইস্টন ব্রিজ। এই হুইস্টন ব্রিজের ধারণা অনুসারে কিছু গাণিতিক সমাধান, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনস বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজের ধারণা অনুসারে কিছু বর্তনীর গাণিতিক সমাধান। দেখ, সাপোজ মনে কর এটা একটা বর্তনী, ঠিক আছে? এখানে প্রশ্নটা হচ্ছে, প্রথমে একটা সাধারণ প্রশ্ন আমি ধর,
এখানে মনে কর এরকম এরকম ধর। আচ্ছা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এটা সাধারণ দেখ, মনে কর প্রত্যেকটা রোধ আর, প্রত্যেকটা রোধ আর, ঠিক আছে। এখানে প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট আর এ বি। আর এ বি বের করো, আর এ বি বের করতে বলেছে, ঠিক আছে। ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলেছে। দিস ইজ ইউর ফার্স্ট কোশ্চেন বাই ইউজিং হুইস্টন ব্রিজ। তো আমি বলছি কিরকম ভাবে, দেখ কিরকম ভাবে করবি। এটা দেখ, এই ছবিটাকে যদি এইটাকে টেনে যদি এটাকে নিচে নামিয়ে দিয়ে দিই, তাহলে এটা হুইস্টন ব্রিজের মতো হয়ে যাবে না? একটু তারটাকে ইমাজিন কর, এই তারটাকে উল্টে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি, তাহলে আগের যা ছবিটা ছিল তাই। আমার এইটা হয়ে গেলে গ্যালভানোমিটার, বাহুগুলোর অনুপাত সমান আছে, হচ্ছে নেই? তার মানে কি এটা আমার অ্যাপেন্ডিক্স, এটা বাদ দিয়ে দিলে চলে যাবে। এটাকে রাখার দরকার নেই তো এখানে, এটা আননেসেসারি। তাহলে এটা তুলে বাদ দিয়ে দাও। এটা তুলে যদি বাদ দিয়ে দিস, এটা তুলে বাদ দিয়ে দিলে ছবিটা কিরকম হয়ে যাবে? ছবিটা হয়ে যাবে এইদিকে একটা, এদিকে একটা, এখানে একটা, আর এখানে একটা। এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। প্রত্যেকটা রোধ হচ্ছে, আর বুঝতে অসুবিধা নেই নিশ্চয়ই, তুল্য রোধ, তাই তো? এই উপরের ব্রাঞ্চটা কি কম্বিনেশনে? এই নিচের ব্রাঞ্চটা আর বাই 2r আর 2r কি কম্বিনেশনে? দ্যাট ইজ 2r ইন্টু 2r ডিভাইডেড বাই 2r প্লাস 2r, দ্যাট ইজ বিকাম কত? ইট বিকাম, ঠিক আছে? হচ্ছে নেই? হতে পারে তো, বোঝা গেছে? ঠিক আছে। আর একটু অন্যরকম, সাপোজ মনে কর এরকম ভাবে আছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে করেছিলাম, ওদের এখানেও মনে হয়, আমি যদি এখানে এরকম থাকে, এরকম আর 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 আর, এটা এ পয়েন্ট, এটা ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট বিটুইন এ এন্ড বি। তো এই ক্ষেত্রেও এটা দেখে বোঝা যাচ্ছে না এটা হুইস্টন ব্রিজ। এই সাধারণভাবে ফার্স্ট টাইম দেখে তুই বুঝতে পারছিস না যে এটা হুইস্টন ব্রিজ আছে, কিন্তু এটা হুইস্টন ব্রিজ আছে। তো এটা হুইস্টন ব্রিজ আছে, এটাকে যদি আমি আরেকবার রিড্র করি, আরেকবার যদি এই ছবিটা আঁকি, এটা সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। তো আরেকবার ছবিটা আঁকলে কিরকম হবে? আরেকবার ছবিটা আঁকলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এবারে এই আর গুলো সি পয়েন্ট আর ডি পয়েন্ট, এই দুটোকে আমি উপরে আর নিচে করে দিচ্ছি। মাঝে সামনাসামনি আছে তো, মুখোমুখি আছে তো, মুখোমুখি আছে, সমস্যা হচ্ছে, আমি উপর নিচে করে একবার দেখছি, ঠিক আছে। তো এবারে কি হয়ে যাবে দেখ, এটা কার কার মধ্যে আছে? এ আর সি। এ আর সি হচ্ছে, এ আর সি হচ্ছে এটা, তাই তো? এ আর সি হচ্ছে এটা, এটা এটা কার কার মধ্যে? এটা কার কার মধ্যে? এ আর, আরে কি করলাম আমি, সরি, এটাকে বি, এটা এটা বি হলে এটাও বি, তাই না? আর এটা হচ্ছে ডি। তাহলে এই আরটা কার কার মধ্যে? এ আর ডি এর মধ্যে। তাহলে এ আর ডি এর মধ্যে, এটা আর, এটা আর হয়ে গেল। এবারে এই আরটা কার কার মধ্যে? সি আর বি এর মধ্যে। সি আর বি এর মধ্যে লাগিয়ে দিলাম, সি আর বি এর মধ্যে হয়ে গেল। এই আরটা কার কার মধ্যে? ডি আর বি এর মধ্যে। তাহলে ডি আর বি এর মধ্যে লাগিয়ে দিলাম, এই আরটা হয়ে গেল। আর কোনটা বাকি রইল? এটা, এটা কার? সি আর ডি এর মধ্যে। তাহলে এটা হুইস্টন ব্রিজ হলো, হুইস্টন ব্রিজ হলো। তাহলে হুইস্টন ব্রিজ যদি হলো, বাদ যাবে কোনটা? এটা, তাই তো? তাহলে এটা বাদ গেলে কি হয়ে গেল? এই দুটো শ্রেণী, এই দুটো শ্রেণী তার সাথে সমান্তরাল, মানে 2r আর 2r হচ্ছে সমান্তরাল। Then it become কত? 2r into 2r divided by 2r plus 2r, then the result become also, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, বোঝা গেছে? এরকম ভাবে তুল্য রোধ বের করা যাবে। বাই আরো অনেক কমপ্লিকেটেড কনসেপ্টও আছে, আরো অনেক ঘোরানো ফেরানো থাকবে, অ্যাপ্লিকেশনস আছে। আমি ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনস শিখতে দিকে দিয়ে দিচ্ছি একটা, ওগুলো করবি। এটা হচ্ছে সাধারণ ধারণা।